এইবার একটু ছকটা বুঝে নেওয়া যাক, কি ছকে এই মুহূর্তে সেই খেলাটা খেলার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। একেবারে বেসিক জায়গা, দুটো মামলা এই ঘটনায় দায়ের হয়, সরকারের তরফ থেকে দুটো মামলা দায়ের হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আয়নাঘর। আপনাদের মনে থাকবে আয়নাঘর বা যেখানে বিরোধীদের গুম করে রাখার একটা অভিযোগ ছিল এবং যা নিয়ে তোলপাড় হয়ে যায় শেখ হাসিনার পতনের পর থেকে। এই আয়নাঘর নিয়ে একটা তথ্য বা এই আয়নাঘর নিয়ে একটা মামলা রয়েছে। তাছাড়া একটা গণহত্যার মামলা রয়েছে বা একটা গণপিটুনির মামলা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যদি টিএফ টাস্ক ফোর্সের বিরুদ্ধে একটা মামলা রয়েছে, যেটা কিনা বা তদন্তের নামে ডেকে এনে প্রচণ্ড মারধর বা অত্যাচার করা হতো, এই একটা মামলা রয়েছে, বা গণহত্যার যে মামলা সেইটাও রয়েছে। এক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলা চলছে, সেখানে শেখ হাসিনাকে সাজা দেওয়া এবং অন্যান্য ক্ষেত্রে শেখ হাসিনাকে সমন করার যে বিষয়টা, সেটা যেমন রয়েছে, ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্বারা গঠিত, সেই অন্তর্বর্তী সরকার দ্বারা গঠিত ট্রাইব্যুনালে এই 15 জন সেনাকর্তাকে কিন্তু সাজা দেওয়া হয়েছে, বা বলা ভালো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এইবার যে ছকটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব, দুটো বিষয় এখানে মনে রাখতে হবে, বা দুটো বিষয় এখানে আলোচনার বিষয়। প্রাথমিকভাবে ওয়াকারুজ্জামান যেটা চাইছিলেন যে ভারতের থেকে সামরিক সাহায্য নিতে হবে, এবং তার অন্যতম কারণ ছিল একটাই, সেইটা হলো তিনি বুঝতে পারছিলেন যে ঠিক বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইউনূসকে কোনোভাবে কিন্তু পদে রাখা যাবে না। তার কারণ ইউনূস চাইছে নির্বাচনটা পিছিয়ে দিয়ে এনসিপিকে সুবিধা করে দিয়ে তিনি এনসিপির মাথা হয়ে ক্ষমতায় বসবেন। এইটা পার্ট ওয়ান। দ্বিতীয় একটা বিষয়, কোনোভাবেই কিন্তু ওয়াকারুজ্জামান নিজে চায়নি যে অন্য কোনো নির্বাচিত সরকার ছাড়া কারোর হাতে ক্ষমতা যাক, এবং এই ওয়াকারুজ্জামান তিনি চেয়েছিলেন যে নির্বাচিত সরকার গঠন হোক। ঠিক এইখানে বিরোধিতা হয়ে দাঁড়ায় মোহাম্মদ ইউনূসের, এবং এই মোহাম্মদ ইউনূসের তরফ থেকে যে বিষয়টা একেবারে ছক খাটিয়ে করা হয়, সেক্ষেত্রে সামরিক সাহায্য চাইতে পাকিস্তান, সামরিক সাহায্য চাইতে আমরা দেখেছি চীনের দ্বারস্থ হয়েছে, সেখানে ভারত বিরোধিতার প্রসঙ্গ থেকেছে। ঠিক এই জায়গায় তিনি যে ছকটা খেললেন, তিনি বুঝে গিয়েছিলেন যে ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সেই যে ক্ষমতা ধরে রাখা বা গদি ধরে রাখা তার পক্ষে সম্ভব হবে না। এবং ঠিক এই গদি ধরে রাখতে গিয়েই তিনি ওয়াকারুজ্জামানের যে দল তিনি গঠন করেছিলেন, বা ওয়াকারুজ্জামানের যে সিন্ডিকেট রয়েছে, যেটা মূলত র্যাব বলুন বা অন্যান্য যেসব বিভিন্ন কর্তাদের নিজের অধীনস্থ কিছু কর্তা রয়েছে বা নিজের বিশ্বাসযোগ্য কিছু অফিসার, তাদেরকে কিন্তু ইমিডিয়েট বেসে তাদেরকে রিটায়ার্ড করিয়ে দেওয়া হয়। এবং এই রিটায়ার্ড করিয়ে দেওয়া বা রিটায়ার্ড হয়ে যাওয়ার পর তাদের যে এক্সটেনশনের যে আবেদন, সেইটাও কিন্তু গ্রহণযোগ্যতা দেয়নি এই মোহাম্মদ ইউনূস। এবং এইটাতেই পরিষ্কার হয়ে যাচ্ছিল যে তিনি কিন্তু ওয়াকারুজ্জামানকে, অর্থাৎ পথের কাঁটাকে সরাতে চাইছেন। ওয়াকারুজ্জামান যখন এটা বুঝতে পারলো, ওয়াকারুজ্জামান কিন্তু একেবারে পরিষ্কার ছকটা খাটানো শুরু করলো, এবং ওয়াকারুজ্জামান কি করলো, তখন ভারতে আসবে বলে তিনি কিন্তু একটা প্রস্তুতি নিলেন। ঠিক সেই সময় এই সেনাবাহিনীর কর্তাদের বিরুদ্ধে অভিযোগ হয়ে যায়, তিনি ট্রাইব্যুনালে এই মামলা হয়ে যায়, এবং ট্রাইব্যুনালের তৎক্ষণাৎ সেই মামলা একেবারে গ্রহণযোগ্যতা হয়, এবং ঠিক তারপর 15 জন র্যাবকে বা 15 জন এই সেনাকর্তাদের তাদেরকে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বাধ্য হয়ে তিনি ভারতের সফর তিনি বাতিল করলেন, যদিও বলা ভালো তিনি ইতিমধ্যে আমরা দেখেছি চিকেন স্নেকের পাশে ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় তিনি এসেছিলেন, এবং তিনি একটা গোপন মিটিংও সেখানে করেছেন। এবং ভারতের থেকে কিন্তু বেশ কয়েকজন সেনা ইন্টেলিজেন্স তারা কিন্তু ঢাকায় গিয়েছিলেন, তারা বিভিন্নভাবে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেই তথ্য উঠে আসছে। এবং এইখানে এই সেনাকর্তারা, কারণ আমি এর আগেও বলেছিলাম যে ভারতের ইন্টেলিজেন্স সেনাবাহিনী তারা কিন্তু ঢাকায় পা দিয়েছে, এবং তারপর ইউনূস কাঁপতে শুরু করে দিয়েছে। এইখানেই কিন্তু একেবারে সম্মুখ সমরের পরিস্থিতি, যেখানে ভারতের সেনারা যাওয়ার পর তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করার পর তারা বুঝতে পারছিলেন, বা স্বাভাবিকভাবে এটা পরিষ্কার যে ইউনূস বুঝতে পারছিলেন তার সময় ঘনিয়ে আসছে, তড়িঘড়ি তাদেরকে এই যে 15 জন সেনাকর্তা বা 15 জন সেনা, তাদেরকে একেবারে তড়িঘড়ি গ্রেফতার করিয়ে দেওয়া, এই একটা ছক। এবং ঠিক এর পরেই কি তবে ওয়াকারুজ্জামানের পালা? কারণ প্রাথমিকভাবে এইটা পরিষ্কার বা এটা স্পষ্ট সবার কাছে যে কোনোভাবে হায়ার অথরিটির অর্ডার ছাড়া কোনো রকম কোনো তথ্য, কোনো রকম কোনো অত্যাচার, কোনো রকম কোনো অ্যাক্টিভিটি কিন্তু সেনাদের তরফ থেকে নেওয়া হয় না। সেক্ষেত্রে এই যে 15 জন সেনা, তারা যদি কোনোভাবে অত্যাচার করে থাকে, আয়নাঘরে কিছু করে থাকে, গুম করে থাকে, বা হোয়াটএভার ইট ইজ, যে অভিযোগই থাকুক, সেক্ষেত্রে কিন্তু সেনাপ্রধানের কোনো অনুমতি ছাড়া বা অর্ডার ছাড়া হয়নি। সেক্ষেত্রে ঘুরপথে সেনাপ্রধানও এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জড়িয়ে গেল না তো? যদি সেই প্রশ্ন হয়ে থাকে, তাহলে এইটা পরিষ্কার যে সেনাপ্রধানকেও যদি এইবার গ্রেফতারের ছক হয়ে থাকে, ভারতের চেষ্টা, ভারতের থেকে সামরিক সাহায্য নেওয়ার চেষ্টা কিন্তু তিনি করবেন বা করছেন ইতিমধ্যে, যে তথ্য উঠে আসছে।
যদি তাই হয় তাহলে এটা পরিষ্কার যে নিজের পথের কাঁটা সরানোর জন্যই কিন্তু মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার প্রধান বাংলাদেশের তিনি এই খেলাটা খেলছেন, এবং এই খেলার পরিণতি যে ভয়ানক সেটা কিন্তু স্পষ্ট। এবং এটা পরিষ্কার যে ভারতের তরফ থেকে এই মুহূর্তে কোনো রকম অ্যাকশন বা ভারতের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া না হলেও বাংলাদেশের এই পরিস্থিতি যদি আরও উত্তাল হয়, সেক্ষেত্রে ওয়াকারুজ্জামান যদি কোনোভাবে ভারতের কাছে সামরিক সাহায্য চায়, ভারত কিন্তু ৭১-এর মতন সামরিক সাহায্য করবে। এবং বলা ভালো এইটাই যে ঘুরপথে সেক্ষেত্রে ফের বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে পারে শেখ হাসিনা, কারণ এই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু ভারতের কাছেই রয়েছে, এটা পরিষ্কার। এবং এই মুহূর্তে কোনোভাবে অফিসিয়াল কোনো তথ্য এই বিষয়ে স্পষ্টভাবে না এলেও এইটা কিন্তু পরিষ্কার যে শেখ হাসিনা বা ওয়াকারুজ্জামান তাদের কিন্তু একটা ইনফ্লুয়েন্স এইবার কাজ করবে। এবং সেক্ষেত্রে যদি এইটাই হয় যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া বা ওয়াকারুজ্জামানকে গ্রেফতারের চেষ্টা ইউনূস করছে, তবে সেক্ষেত্রে ভয়ানক অবস্থা হতে পারে বাংলাদেশের, সেইটাই কিন্তু বিশেষজ্ঞদের মত। সব মিলিয়ে বাংলাদেশে শান্তি ফেরে কিনা সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।